ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমি আলোচনা করব সমাজতান্ত্রিক গণতন্ত্র সম্পর্কে। সমাজতান্ত্রিক গণতন্ত্র এর ইংরেজি টার্ম হচ্ছে সোশিয়ালিস্ট ডেমোক্রেসি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা বিশেষ একটা উন্নত রূপ হলো সমাজতান্ত্রিক গণতন্ত্র বা সোশ্যালিস্ট ডেমোক্রেসি। এই যে সমাজতান্ত্রিক গণতন্ত্র, এটা মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যারা মার্ক্স এঙ্গেলস লেনিনের বিরোধী, যারা মার্ক্সিজমকে পছন্দ করেন না, অমার্ক্সবাদী, বুর্জোয়া তাত্ত্বিক, তাদের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা কি? উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেটা পৃথিবীর প্রায় দেশে এখন চলছে। আর সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা 1917 সালে বলশেভিক পার্টির নেতা লেনিনের নেতৃত্বে বিশ্বে প্রথম রাশিয়াতে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয় প্রথম, এবং সেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় পূর্ব ইউরোপের একাধিক দেশে, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, যুগোস্লাভিয়া, এইসব দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এইসব দেশের সমাজতন্ত্রও কিন্তু ভেঙে যায়, পতন ঘটে। আবার সমাজতান্ত্রিক গণতন্ত্র চীনে আছে। 1949 সালে চীনে গণপ্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠিত হয়। সেখানে সমাজতান্ত্রিক কাঠামোতে শাসন ব্যবস্থাকে পরিচালনা করার ব্যবস্থা গৃহীত হয়, কিন্তু সেখানেও পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করা হয়েছে। উত্তর কোরিয়ায় কিম জং, তিনি যে শাসন পরিচালনা করছেন সেটা কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্র বলা যাবে না। ভিয়েতনাম, সেখানেও প্রকৃত অর্থে সমাজতান্ত্রিক গণতন্ত্র নেই। তা আজকে সমাজতান্ত্রিক গণতন্ত্রের ভাঙন, পতন, এটা দেখে মনে হতে পারে যে মার্ক্সবাদ লেনিনবাদ ভুল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে কোনো তত্ত্বের ত্রুটি থাকতে পারে, ত্রুটি আছেও, কিন্তু সেই তত্ত্ব অনুযায়ী যারা সমাজ কাঠামো গড়ে তোলেন, রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলেন, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেসব দেশে গড়ে উঠেছিল, সেই সব দেশের কমিউনিস্ট পার্টি, সেই সব দেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা সুবিধাবাদী, তারা সঠিকভাবে মার্ক্সবাদ লেনিনবাদকে মেনে চলতে পারেননি। পাশাপাশি বিশ্বে বুর্জোয়া গণতান্ত্রিক শিবির, তারা সমাজতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করবার জন্যে, পতন ঘটানোর জন্যে তারা কিন্তু পতনের প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করে। তারা সেটা সফল হয়েছে। বাইরে থেকে সমাজতান্ত্রিক ভাঙার প্রচেষ্টা হবে, এটা খুব স্বাভাবিক। তার কারণ হলো পুঁজিবাদ আর সমাজতন্ত্রবাদ কিন্তু এক নয়। যাই হোক, আমরা আলোচনার স্বার্থে আমরা অবগত হব যে সমাজতান্ত্রিক গণতন্ত্রটা কি। এই সমাজতান্ত্রিক গণতন্ত্র কি, এটা আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে উদারনৈতিক গণতন্ত্র ভালো না সমাজতান্ত্রিক গণতন্ত্র ভালো। সমাজতান্ত্রিক গণতন্ত্র ফেলিওর হয়েছে, ব্যর্থ হয়েছে পৃথিবীতে।
পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র ছিল, পূর্ব জার্মানিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। সেই সংকটের কারণে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল। সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আগেই পূর্ব ইউরোপের সমাজতন্ত্র ভেঙে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানিতে ধনতান্ত্রিক উদারনৈতিক গণতন্ত্র ছিল। তাই দুই জার্মানি এক হয়ে সেখানে ধনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, উদারনৈতিক গণতন্ত্র চলছে, সমাজতান্ত্রিক গণতন্ত্রের পতন হয়েছে। যাই হোক, এই যে সমাজতান্ত্রিক গণতন্ত্র, এটা বুর্জোয়া রাষ্ট্র কাঠামো, যেটাকে আমরা উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বলি, উদারনৈতিক তত্ত্ব অনুযায়ী উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা এইটা, এবং অন্যদিকে কমিউনিজম বলি, সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়নি, হবে, এটা মার্ক্সীয় ব্যাখ্যাতে উল্লেখ আছে। তো সাম্যবাদ আর এই সমাজতন্ত্র, এই দুয়ের মাঝামাঝি, সাম্যবাদ আর উদারনৈতিক গণতন্ত্র, এই দুয়ের মাঝামাঝি হচ্ছে সমাজতন্ত্র। তাই মার্কস এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে সমাজ বিকাশের বিভিন্ন স্তর উল্লেখ করেছেন। আদিম সাম্যবাদী সমাজ, প্রথম সমাজ, দ্বিতীয় সমাজ, দাস সমাজ ব্যবস্থা, শ্রেণী ও শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা, তৃতীয় সমাজ সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, শ্রেণী ও শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা, চতুর্থ যে সমাজ সেটা হলো তোমার ধনতান্ত্রিক বা উদারনীতি গণতান্ত্রিক সমাজ, আর তারপরে যে সমাজ হচ্ছে সমাজতন্ত্র। তাহলে আমরা দেখছি আদিম সাম্যবাদ, দাস সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থার বিভিন্ন স্তর আছে। এটা উৎপাদন ব্যবস্থার বিকাশের ফলে বিভিন্ন স্তরের সৃষ্টি হয়েছে। উৎপাদন ব্যবস্থা সবসময় বিকাশমান, প্রোডাকশন ফোর্স, উৎপাদন শক্তি সবসময় বিকাশমান, উৎপাদন বাড়ে, উৎপাদন পদ্ধতির উন্নতি হয়, উৎপাদন সম্পর্কের পরিবর্তন হয়। উৎপাদন সম্পর্ক যখন সেই সমাজ ব্যবস্থা বজায় রাখতে পারে না, তখন সেই সমাজ ব্যবস্থার রূপান্তর ঘটে, নতুন একটা সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়। যাই হোক, আমরা আজকের এই যে আলোচনা সমাজতান্ত্রিক গণতন্ত্র, এটা হলো পুঁজিবাদ, আর এসডি লিখেছি আমি। এসডি হচ্ছে সোশ্যালিস্ট ডেমোক্রেসি। এই সমাজতান্ত্রিক গণতন্ত্র পুঁজিবাদ এবং সাম্যবাদের মধ্যবর্তী পর্যায়। সমাজতান্ত্রিক গণতন্ত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণ ঘটে। পুঁজিবাদকে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তারা লড়াই সংগ্রাম করে, বিপ্লবের মাধ্যমে, শ্রেণী সংগ্রামের মাধ্যমে পুঁজিপতিদের উচ্ছেদ করে সেই জায়গা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি হয়। এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের এই মেহনতি জনগণ শাসক শ্রেণীতে পরিণত হয়। এখানে একটাই শ্রেণী থাকে সমাজতান্ত্রিক গণতন্ত্রে। তাই এই গণতন্ত্র হচ্ছে সকল মানুষের গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো সকল মানুষের গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো সর্বহারা শ্রেণীর গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো খেটে খাওয়া মেহনতি মানুষের গণতন্ত্র। এখানে প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষকে কাজ করতে হয় সমাজতান্ত্রিক গণতন্ত্রে। প্রত্যেকে মানুষকে কাজ করতে হবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। সুতরাং এই গণতন্ত্রে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, অধিকার, বিশেষ করে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক ন্যায় সমাজতান্ত্রিক গণতন্ত্রে গুরুত্ব পায়। দেখো,
উদারনীতি গণতন্ত্রে সাম্যের কথা বলা হয়, উদারনীতি গণতন্ত্রে মানুষের অধিকারকে স্বীকার করা হয়, সংবিধানে দেওয়ার কথা বলা হয়, ইকুয়ালিটি বিফোর দি ল, ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য। উদারনীতি গণতন্ত্রে মৈত্রীর কথা বলা হয়, উদারনীতি গণতন্ত্রে নাগরিকদের অধিকার দানের কথা বলা হয়। কিন্তু এই সমস্ত বিষয়গুলি উদারনীতি গণতন্ত্রে সংবিধানে উল্লেখ থাকলে সরকার মুখে বললেও বাস্তবে কার্যকরী করে না। তাই আমরা এগুলি দেখব যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, অধিকার এগুলি খুব ভালো আদর্শ। এগুলি কার্যকরী হয় সমাজতান্ত্রিক গণতন্ত্রে। সোশ্যালিস্ট ডেমোক্রেসিতে এগুলি কার্যকরী করার ব্যবস্থা হয়। আমরা সোশ্যালিস্ট ডেমোক্রেসি সমাজতান্ত্রিক, অর্থাৎ সমাজতান্ত্রিক গণতন্ত্র। দেখো, সমাজতন্ত্র গণতন্ত্রকে অস্বীকার করে না, কিন্তু বুর্জোয়া তাত্ত্বিকরা কি বলতে চাইছেন? তারা বলতে চান যে সমাজতন্ত্রে কোনো গণতন্ত্র থাকে না। একদম ঠিক কথা নয়। আমরা এই সমাজতান্ত্রিক গণতন্ত্রের কতগুলি বিষয় নিয়ে আলোচনা করব, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 1 নম্বর, অর্থনৈতিক সাম্য। সমাজতান্ত্রিক গণতন্ত্রে অর্থনৈতিক সাম্যকে গুরুত্ব দেওয়া হয়। সমাজতান্ত্রিক গণতন্ত্রে প্রত্যেকটা মানুষকে কাজের অধিকার দেওয়া হয়, প্রত্যেকটা মানুষকে কাজ করতেই হবে। রাইট টু ওয়ার্ক ইজ কম্পালসারি। যে কাজ করবে না সে খেতেও পাবে না। আর প্রত্যেকটা মানুষ তার এবিলিটি অনুযায়ী কাজ করবে। এবিলিটি নেই, অক্ষম ব্যক্তি, তাকে দিয়ে কাজ করে নেওয়া হবে না। প্রত্যেকটা ব্যক্তি কাজ করবে, যতটুকু কাজ করবে কাজ অনুযায়ী সে মজুরি পাবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। সুতরাং এখানে যে সোশ্যাল রাইট সামাজিক ক্ষেত্রে, এখানে যে পলিটিক্যাল ক্ষেত্র আছে, পলিটিক্যাল রাইটস আছে নাগরিকদের, পলিটিক্যাল ফ্রিডম আছে, সবটা বাস্তবে রূপায়িত করার ব্যবস্থা হয়। যেহেতু এখানে অর্থনৈতিক সাম্য থাকে, এখানে শ্রেণী শোষণ থাকে না। একটাই শ্রেণী থাকে, সর্বহারা শ্রেণী। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, ক্ষেতমজুর, শ্রমিক, শিল্পের মালিক সবাই কিন্তু সর্বহারা শ্রেণীর অন্তর্ভুক্ত। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে শ্রেণী থাকবে, একটাই শ্রেণী। সেখানে এক শ্রেণীর দ্বারা অপর শ্রেণী শোষিত হবে না সমাজতান্ত্রিক গণতন্ত্রে। যেটা বুর্জোয়া উদারনীতি গণতন্ত্রে সর্বহারা শ্রেণীকে বুর্জোয়া শ্রেণী, শোষক শ্রেণী, উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী, শিল্পের মালিক, জমিদার, এরা খেটে খাওয়া মানুষকে শোষণ করে, খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার করে। সুতরাং অর্থনৈতিক সাম্য যেহেতু থাকে, এখানে পলিটিক্যাল রাইটস, পলিটিক্যাল ফ্রিডম, সোশ্যাল রাইটস, সোশ্যাল ফ্রিডম এগুলি বাস্তবে রূপায়িত হয়। নাম্বার 2, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানার বিলোপ। সমাজতান্ত্রিক গণতন্ত্রে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে বিলোপ ঘটানো হবে। উদারনীতি গণতান্ত্রিক ব্যবস্থাতে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করা হয়। সমাজতান্ত্রিক গণতন্ত্রে সম্পদের উপর, জমির উপর, শিল্পের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে না। সেই জায়গায় রাষ্ট্রীয় মালিকানা থাকবে, রাষ্ট্রের মালিকানা থাকবে, সরকারের মালিকানা থাকবে। সুতরাং এখানে সামাজিক মালিকানা থাকবে, জনগণের মালিকানা থাকবে। এর ফলে কি হবে? তোমার শ্রেণী বিভাজন, শ্রেণী শোষণ, ক্লাস এক্সপ্লয়টেশন থাকবে না। সুতরাং এই দিক থেকে সমাজতান্ত্রিক গণতন্ত্র একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের উপর ব্যক্তি মালিকানার অবসান। নাম্বার 3, সকলের জন্য সমান অধিকার স্বীকার। সমাজতান্ত্রিক গণতন্ত্রে প্রত্যেকটা মানুষ কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। এটা অর্থনৈতিক অধিকার, কাজ করতেই হবে। আজকে উদারনীতি গণতন্ত্রে বেকারত্ব বাড়ছে,
কম্পিউটারাইজেশনের যুগে বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে, বেসরকারীকরণের ফলে বেকার সমস্যা বাড়ছে, মানুষকে পণ্যের মতো ব্যবহার করছে, এমনকি নারীদের নারী স্বাধীনতার কথা বলে বুর্জোয়া শাসন ব্যবস্থাতে বুর্জোয়া গণতান্ত্রিক শাসকরা বিশ্বের প্রত্যেকটা দেশের বুর্জোয়া শাসক শ্রেণী তারা পণ্যের মতো নারীদের ব্যবহার করছে, পাশাপাশি নারী স্বাধীনতার কথা ফলাও করে মিডিয়াতে প্রচার করছে। একদম ভেক কথা। তাই সোশ্যালিস্ট ডেমোক্রেসিতে সকলের জন্য অধিকার থাকবে, নারী পুরুষ থাকবে, এখানে ধনী গরিব থাকবে না, যেহেতু সর্বহারা শ্রেণী তারা প্রত্যেকটা মানুষ হচ্ছে মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অন্য কোনো শোষক শ্রেণী সম্পদশালী শ্রেণীর দ্বারা শোষিত বঞ্চিত হবে না। 4 নম্বর, প্রকৃত ব্যক্তিগত স্বাধীনতা থাকে। উদারনৈতিক গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়। আর উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাসী দার্শনিক চিন্তাবিদরা কি বলেন, নেতারা বলেন যে সমাজতান্ত্রিক গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা থাকে না। ও ব্যক্তি স্বাধীনতা সংবিধানের পাতায় থাকে। কজন ব্যক্তির স্বাধীনতা থাকে? এ স্বাধীনতা মুষ্টিমেয় ব্যক্তির স্বাধীনতা, এ স্বাধীনতা উদারনৈতিক গণতন্ত্রে ক্যাপিটালিস্টদের স্বাধীনতা, পলিটিক্যাল পাওয়ারে যারা যান তাদের স্বাধীনতা, তাদের গণতন্ত্র। কিন্তু যেখানে সামাজিক মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, সকল মানুষের মালিকানা, সেখানে সকল মানুষের অধিকার থাকে। প্রতিটা মানুষকে সমান করে দেওয়া নয়, প্রতিটা মানুষের যার যতটুকু দরকার, ততটুকু প্রয়োজন পূরণ হবে, ততটুকু তাকে আর্থিক সুযোগ সুবিধা দিতে হবে। এবং আর্থিক সুযোগ সুবিধা পেলে সকলেই যে পলিটিক্যাল রাইটস, পলিটিক্যাল ফ্রিডম, সোশ্যাল রাইটস, সোশ্যাল ফ্রিডম এগুলি তারা পাবে। 4 নম্বর। আচ্ছা, 4 নম্বরই বললাম ব্যক্তিগত। তাহলে প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতা পেল, প্রকৃত স্বাধীনতা পেল। 5 নম্বর, শ্রেণীদ্বন্দ্ব, শ্রেণী শোষণ থাকে না। সমাজতান্ত্রিক গণতন্ত্রে শ্রেণী থাকে, একটা শ্রেণী থাকে, সর্বহারা শ্রেণী। সর্বহারা শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, পরিচালনা করে। এখানে দ্বিতীয় কোনো শ্রেণী থাকে না। মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে সমাজে দুটি মুখ্য শ্রেণীর কথা উল্লেখ করেছেন। উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী মুখ্য শ্রেণী, আর উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, অথচ উৎপাদন কাজের সঙ্গে সরাসরিভাবে যুক্ত থেকে উৎপাদন করে, সেই দুটো শ্রেণী প্রধান শ্রেণী, সর্বহারা শ্রেণী। একটা মালিক শ্রেণী আর একটা সর্বহারা শ্রেণী। এছাড়া আরও অনেক গৌণ শ্রেণী থাকে। গৌণ শ্রেণীগুলির সমাজ ব্যবস্থা পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ভূমিকা থাকে না, কিন্তু এই দুটো শ্রেণীর ভূমিকা থাকে। আর পুঁজিবাদী সমাজে ধনিক শ্রেণী শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সর্বহারা শ্রেণীর এখানে ভূমিকা নগণ্য। সার্বিক ভোটাধিকার কার্যকরী হয় না, বাস্তবায়িত হয় না। তাহলে এখানে সমাজতান্ত্রিক গণতন্ত্রের শ্রেণীদ্বন্দ্ব থাকছে না। শ্রেণীতে শ্রেণীতে দ্বন্দ্ব, শ্রেণীতে শ্রেণীতে যে স্বার্থের ভিন্নতা, শ্রেণী শোষণ, ওয়ান ক্লাস ওভার অ্যানাদার। লেনিন তার স্টেট গ্রন্থে বলেছেন, অতীতের সব সমাজ ব্যবস্থাতে, শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থাগুলিতে, দাস সমাজ ব্যবস্থাতে, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে স্টেট কি করেছে? স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার। স্টেটটাকে পুঁজিপতি শ্রেণী ব্যবহার করে, আর এই স্টেট কিন্তু এক শ্রেণীর স্বার্থে আর এক শ্রেণীকে শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। যদিও এটা বিতর্কিত আছে, আমি পরে আলোচনা করব, রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের তত্ত্ব আমি আলোচনা করব। তবে অ্যাভারেজ কিন্তু স্টেট ধনীদের স্বার্থ রক্ষা করে। কিন্তু এখানে একটা শ্রেণী থাকছে সর্বহারা শ্রেণী, তাই এখানে শ্রেণীগত যে দ্বন্দ্ব, শ্রেণীগত যে শোষণ সেটা থাকছে না। 6, একদলীয় ব্যবস্থা। দলীয় ব্যবস্থা বিভিন্ন রকমের হয়, তোমরা জানো। একদলীয় ব্যবস্থা
দ্বিদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা। আমরা এখানে একদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা মানে একটু বলে দিই যে একাধিক দল ব্যবস্থা থাকবে রাজনৈতিক ব্যবস্থাতে। দ্বিদলীয় ব্যবস্থাতে সেখানে অনেক দল থাকবে, কিন্তু দুটো দলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতা সরকার গঠনের ভূমিকা পালন করে। একটা দল ক্ষমতায় থাকে আর একটা বিরোধী দলের ভূমিকা পালন, দ্বিদলীয় ব্যবস্থা। ইংল্যান্ড, আমেরিকা দ্বিদলীয় ব্যবস্থা, ফ্রান্স বহুদলীয় ব্যবস্থা, ভারত বহুদলীয় ব্যবস্থা। এইখানে কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্রে একদলীয় ব্যবস্থাকে স্বীকার করা হয়। ওয়ান পার্টি থাকবে, একটা শ্রেণী, একটাই স্বার্থ, একটাই পার্টি, সর্বহারা পার্টি, কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল। আমরা এই যে সমাজতান্ত্রিক দল, সেখানে রিকলের ব্যবস্থা থাকবে ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের মাধ্যমে, অর্থাৎ গণতান্ত্রিক কেন্দ্রিকতা দলে থাকবে। সিদ্ধান্ত উপর থেকে চাপিয়ে দেওয়া হয় না, নিচুতলার থেকে সিদ্ধান্ত হতে হতে দলীয় কাঠামোর বিভিন্ন স্তরে একদম গ্রাসরুটের মানুষের যে সিদ্ধান্ত, সেটা পলিট ব্যুরোর কাছে যায়, আর পলিট ব্যুরো তারপরে একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু মূলত এখানে পলিট ব্যুরো হাইকমান্ডের যে সিদ্ধান্ত, মূলত সাধারণ মানুষের সিদ্ধান্ত। এইটা হলো ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। এই ডেমোক্রেটিক সেন্ট্রালিজম সমাজতান্ত্রিক গণতন্ত্রে থাকে, সেই জন্য এখানে একদলীয় ব্যবস্থা থাকে, ওয়ান পার্টি সিস্টেম থাকে। এটা হিটলারের নাজি পার্টি ওয়ান পার্টি এটা নয়, কিন্তু মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি একটাই পার্টি, ওটা নয় কিন্তু, ওটা হচ্ছে ফ্যাসিবাদ নাৎসিবাদের বৈশিষ্ট্য। কিন্তু এখানে সমাজতান্ত্রিক গণতন্ত্রে একটা দল, এটা ফ্যাসিস্ট পার্টির সঙ্গে তুলনা করলে হবে না। এখানে ওয়ান পার্টি ডিক্টেটরশিপ, ওয়ান পার্টি মানে ওয়ান ক্লাসের ডিক্টেটরশিপ, ওয়ান ক্লাস মানে মেহনতি মানুষের ডিক্টেটরশিপ, খেটে খাওয়া মানুষের ডিক্টেটরশিপ। এখানে ওয়ান পার্টির কর্তৃত্ব, এখানে এখানে ক্ষমতায় গেলেও তাকে রিকল করতে পারবে সাধারণ মানুষ। নেক্সট হচ্ছে সার্বিক ভোটাধিকারের বাস্তবায়ন ঘটে। সার্বিক ভোটাধিকার সংবিধানে থাকলে সার্বিক ভোটাধিকার, জাতি ধর্ম নির্বিশেষে 18 বছর বয়স হলে সকলে ভোটের অধিকার পায়। কোনো জাতি বিচার করা হয় না, কোনো ধর্ম বিচার করা হয় না, নারী পুরুষ বিচার করা হয় না, কে ধনী কে গরিব এসব বিচার করা হয় না। এমন হচ্ছে তো সার্বজনীন ভোটাধিকার। এটা তো উদারনৈতিক গণতন্ত্রের একটা বিরাট বৈশিষ্ট্য। ভারতের সংবিধানে 326 ধারায় আছে, কিন্তু ভারতের সকল মানুষ কি ভোট দিতে পারে? সকল মানুষ ভোট দিতে পারে না। তোমরা খেয়াল করে দেখবে যে ভোটে অর্থ দিয়ে প্রলোভন দেখানো হয়, চাকরি দেওয়া হবে, প্রলোভন দেখানো হয়, অন্ধবিশ্বাসকে ব্যবহার করে, কুসংস্কারকে ব্যবহার করে ভোটারের কাছ থেকে ভোট নেওয়া হয়, প্রভাবিত করা হয়, স্বামীর দ্বারা স্ত্রীকে প্রভাবিত করা হয়, পাড়ার দাদার দ্বারা প্রভাবিত করা হয়, পলিটিক্যাল লিডাররা প্রভাবিত করে। সেটা কিন্তু প্রকৃতপক্ষে সার্বজনীন ভোটাধিকার কার্যকরী হয় না। সার্বজনীন ভোটাধিকার কার্যকরী হয় সমাজতান্ত্রিক গণতন্ত্রে। স্বাধীন মতো তারা ভোট দিতে পারবে। এখানে ওয়ান পার্টি সিস্টেমেও ভোটের অধিকার থাকবে, এবং সেটা একটি দলের মধ্যে একাধিক জন প্রার্থী থাকলেও ভোটাররা সমাজতান্ত্রিক গণতন্ত্রে তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিয়ে তাকে সরকারে পাঠাবে। গণতন্ত্রে 5 বছর একটা নির্দিষ্ট সময় অন্তর সেই সরকারের পরিবর্তন ঘটাতে পারবে জনগণ, কিন্তু ক্ষমতায় একবার গেলে তাকে ক্ষমতাচ্যুত করে কে? পারে না। ইংল্যান্ড, আমেরিকা এই সমস্ত দেশে যেটুকু গণতন্ত্র আছে, ভারতবর্ষের মতো দেশগুলিতে গণতন্ত্র নেই। বাহুবল অর্থবল দিয়ে ভোটারদের নিজেদের স্বার্থে ভোট দেওয়াই শাসক শ্রেণী। সুতরাং এখানে সার্বিক ভোটাধিকার কার্যকরী হয় না। সমাজতান্ত্রিক গণতন্ত্রে সার্বিক ভোটাধিকার বাস্তবে কার্যকরী হয়। 8 নম্বর, শ্রম ভোগ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে। শ্রম পরিশ্রম করা,
মানুষ যদি কাজ না করে তাহলে কিসের উৎপাদন বাড়বে? কি করে উৎপাদন বাড়বে? কি করে দেশের উন্নতি হবে বলো? যারা উৎপাদনের সঙ্গে যুক্ত থাকছে না তারা তো পরগাছা, সমাজে রাষ্ট্রের পরগাছা। তাদের তাদের উপরে কন্ট্রোল থাকছে না উদারনীতি গণতন্ত্রে। বেকারত্ব কৃত্রিমভাবে বাড়াচ্ছে শাসক শ্রেণী, এবং তাদেরকে মিসইউজ করছে, অশুভ কাজে লাগাচ্ছে। সরকারের ত্রুটি বিচ্যুতি যাতে জনগণ ধরতে না পারে বা জনগণ না ভাবে, তার জন্যে জনগণের মুখকে শাসক শ্রেণীর বিরুদ্ধে থেকে ঘুরিয়ে অন্য কাজে ব্যবহার করছে। সুতরাং তাদের শ্রমটা কিন্তু, আর প্রত্যেকে যদি কাজ করে তাহলে কি হবে? এই অবস্থাটা হবে না। তাই রাষ্ট্র শ্রমকে কাজে লাগাবে প্রত্যেকটা মানুষ। রাষ্ট্রের দায়িত্ব এটা। কাজ পাওয়ার অধিকার কোনো ব্যক্তির অধিকার নয়, এটা রাষ্ট্রের সামগ্রিক অধিকার, সমস্ত জনগণের অধিকার। শ্রম দিচ্ছে কিনা নাগরিকরা, শ্রমজীবী মানুষ, সেটা রাষ্ট্র দেখবে। আর ভোগ দ্রব্য ব্যবহারের মাধ্যমে অভাব পূরণ হয় মানুষের। কিছু দ্রব্য ব্যবহার করাটা কতটা করবে, কিভাবে করবে, কোন দ্রব্য ব্যবহার করবে, সেটা কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে সমাজতান্ত্রিক গণতন্ত্রে। পুঁজিবাদী ব্যবস্থাতে, উদারনৈতিক গণতন্ত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মদ ক্ষতি করছে, মাদক দ্রব্য ক্ষতি করছে, নেশাজাতীয় দ্রব্য ক্ষতি করছে, আর সেইটাই উৎপাদন করতে সরকার উৎসাহ দিচ্ছে। এগুলো করতে গেলে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়, কর দিতে হয় তাকে, এবং এখানে ব্যাপক পরিমাণ কর সরকার তুলছে। তাহলে সরকারই তো অসৎ। সরকার শেখাচ্ছে তুমি মদ্যপান করো, মদ্যপান করতে উৎসাহ দিচ্ছে, আবার টিভিতে মদ্যপানের বিরুদ্ধে জনমত গঠন করবার চেষ্টা করে। এটা সরকারের দ্বিচারিতা। সুতরাং সরকার তার মানুষকে, যুব শক্তিকে বিশেষ করে অস্বাভাবিক করবার জন্য, অ্যাবনর্মাল করার জন্য, তাদের মরাল ক্যারেক্টারকে ধ্বংস করার জন্য পদক্ষেপ গ্রহণ করছে, যাতে সরকারের বিরুদ্ধে যুবশক্তি ক্ষেপে না যায়। সেই কারণে উদারনৈতিক গণতন্ত্রে যে ভোগ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কোন দ্রব্য উৎপাদন করলে সমাজ গড়ে উঠবে, কোন দ্রব্য উৎপাদন করলে মানুষের মঙ্গল হবে, এটা ভাবা হয় না। উৎপাদকরা সেই দ্রব্য উৎপাদন করে, ক্যাপিটালিস্ট সেই দ্রব্য উৎপাদনে ইনভেস্ট করে, যে দ্রব্য উৎপাদন করলে বেশি লাভ হবে, প্রফিটের দিকে লক্ষ্য রেখে উৎপাদন করা হয়, সামাজিক দিকটাকে উপেক্ষা করা হয়। কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্রে শ্রম এবং ভোগ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে। যদি খারাপ উদ্দেশ্যে দ্রব্য ব্যবহার হয় বা দ্রব্যটা সমাজের ক্ষতি করবে, সেটা কিন্তু স্টেট কন্ট্রোল করবে নয়, মেহনতি মানুষের স্বার্থ সংরক্ষণ। সমাজতান্ত্রিক গণতন্ত্রে সবাই মেহনতি মানুষ। এই যে বলা হয় যে সবাইকে সমান করে দেবে সমাজতন্ত্র, মিথ্যে কথা। সমাজতন্ত্র, মার্ক্সবাদ, সাম্যবাদ এ কখনোই কিন্তু সবাইকে সমান করে দেওয়ার কথা বলে না। সবাইকে সমান অধিকার দেবে তাও বলা হয় না। যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেয়া হবে। একজনের গবেষণা করতে যে খরচ, ডাক্তারি পড়তে যে খরচ, সাধারণভাবে পড়তে গেলে তত খরচ না। সাধারণভাবে পড়ার যে অর্থ সেটা দিবে তাকে, সেই পরিমাণ দিবে। আর ডাক্তারি পড়তে যে পরিমাণ খরচ, রিসার্চ করতে যে পরিমাণ খরচ, বিজ্ঞান গবেষণাগারে যে খরচ, সেটা সরকার তাকে সেই পরিমাণ দিবে। এইটাকে বলা হয় যে সাম্য, এইটাকে বলা হচ্ছে সাম্য। প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট আছে, আর ট্যালেন্টের পরিমাণ কিন্তু সমান নয়। এটা প্রকৃতি প্রদত্ত, এটা মাপাও যায় না। কিন্তু যার যতটুকু ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টের বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করবার জন্য যে অর্থ দরকার, সামাজিক সুযোগ সুবিধা দরকার, সেইটা করে দেবে রাষ্ট্র। তাই মেহনতি মানুষের স্বার্থ রক্ষিত হয় সমাজতান্ত্রিক গণতন্ত্রে। 10, বিচার বিভাগের স্বাধীনতা। দেখো, উদারনীতি গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা থাকে,
ফলাও করে বলা হয়। তো উদারনীতিবাদী তত্ত্বে বিশ্বাসী বলছেন যে শ্রেণী ও শোষণভিত্তিক সমাজ ব্যবস্থাতে যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয় তা আধা অলি কল্পনা মাত্র ছাড়া আর কিছু নাই। আমাদের ভারতীয় গণতন্ত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বিচার বিভাগ কী ভূমিকা নিচ্ছে। এত দুর্নীতি হচ্ছে, এত টাকা আত্মসাৎ করছে রাজনৈতিক নেতারা। কারোর কি ফাঁসি হয়েছে, কারোর কি শাস্তি হয়েছে তোমরা দেখাতে পারবে? এই উদারনৈতিক গণতন্ত্রে হ্যাঁ নেতারা অর্থ অর্থ আত্মসাৎ করলে খবরের কাগজে টিভিতে হেসে ছবি দেয়। এতটাই নির্লজ্জভাবে উদারনীতিক গণতন্ত্রে যে অস্বচ্ছতা, করাপশান, দুর্নীতি ব্যাপকভাবে দেখা দিচ্ছে, সেখানে বিচার বিভাগ কিন্তু তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সুতরাং বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বাধীনতা এটা একদম ভেগ কথা, এটা মেকি কথা। সুতরাং সমাজতন্ত্রে বলা হয় যে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে রাষ্ট্রের দ্বারা। একটা কথা কি, আর্থসামাজিক রাজনৈতিক কাঠামো যদি ভালো হয়, সেখানে দুর্নীতি না থাকে, স্বচ্ছতা থাকে, সেখানে পলিটিক্যাল কালচার সুষ্ঠুভাবে গড়ে ওঠে, বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারেন, বিচারের কাজটা সমাজতান্ত্রিক গণতন্ত্রে বিচারপতিরা নিরপেক্ষভাবে যদি কাজ করেন, তাহলে বিচার ব্যবস্থা যদি রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাতেও কিন্তু সাধারণ মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ সুবিচার পাবে। কিন্তু উদারনৈতিক গণতন্ত্রে সুবিচার তো পাওয়া যায় না, খুবই কম। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে কটা সুবিচার পায়, আর সেটাকে মিডিয়ার মাধ্যমে সরকার ফলাও করে প্রচার করে। আর যেটা ভীষণভাবে অন্যায় হয়, সুবিচার পায় না, সেটা কিন্তু প্রচার করতে বাধা দেয় সরকার। সুতরাং বিচার বিভাগের যে স্বাধীনতা, এটা কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্রে থাকে না। তবু সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ, প্রলেতারিয়া শ্রেণী, তারা কিন্তু সুবিচার পাবে, যেহেতু সমাজটা শ্রেণী নয়, শোষণহীন সমাজ ব্যবস্থা। 11 নম্বর, গণসংস্কৃতির বিকাশ। দেখো, গণসংস্কৃতির বিকাশ এটা হলো সমাজতান্ত্রিক গণতন্ত্রে থাকবে। সুস্থ সংস্কৃতি গড়ে তুলবে। তোমরা যদি বলো যে স্ট্যালিন তো সাংস্কৃতিক রেভলিউশন করেছিলেন, স্ট্যালিন তো একজন সাম্রাজ্যবাদী, স্ট্যালিনকে মার্ক্সবাদী বলা যায় না। তার কারণ মার্ক্সবাদে অ্যাগ্রেসিভ পলিসি, ফরেন পলিসিতে গ্রহণ করাটা ঠিক নয়। ভারতকে আক্রমণ করে চীন সাম্রাজ্যবাদের পরিচয় দিয়েছে। চীনের বিদেশ নীতিতে একটা নক্করজনক বিষয় উল্লেখ করা হয়েছে। এটা উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু সমাজতান্ত্রিক সেখানেই চীন যে সমাজতন্ত্র রাষ্ট্র নয়, এটা প্রমাণ হয়ে গিয়েছে। আর চীনে যে কালচার, সেই কালচার হচ্ছে অ্যাগ্রেসিভ কালচার, সুস্থ কালচার নয়, পলিটিক্যাল কালচার, সঠিক কালচার নয়। সুতরাং চীনের জনগণকে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি যে বিশ্বাস, অনুভূতি, আবেগ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ গড়ে তোলার কথা ছিল, স্ট্যালিনের ছিল এবং চীনা কমিউনিস্ট পার্টির ছিল, তারা কিন্তু এগুলো তো করেইনি, তারা কিন্তু নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং তাকে একটা কমিউনিস্ট পার্টি বলা যায় না, খাতা কলমে বলা যায়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে গণসংস্কৃতি, সেটা কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্রে থাকা উচিত, যেটা চীনে ছিল না এবং বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিতে ছিল না। কমিউনিস্ট পার্টিতে টাকা আত্মসাৎ করা, করাপশন করা, অর্থ আত্মসাৎ করা, সম্পদ মুষ্টিমেয় নেতাদের হাতে যাওয়া, কমিউনিস্ট আদর্শে নাই। এই সংস্কৃতি নেই। হ্যাঁ, আজকে আমাদের দেশের কমিউনিস্ট পার্টিরা ক্ষমতায় থেকেও কিছু কিছু কমিউনিস্ট লিডার এই কাজটা করেছে, সেই জন্য সাধারণ মানুষ কমিউনিস্ট পার্টিকে দূরে সরে ফেলে দিয়েছে। কিন্তু কমিউনিস্ট যে আদর্শ, এখানে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক যে গণতন্ত্র, সেটাকে যদি মান্য করে, হ্যাঁ, আমাদের দেশের কমিউনিস্টদের মধ্যে অনেকেই সিনিয়র কমিউনিস্ট যারা, এবং এখনও অনেক কমিউনিস্ট আছেন যে যারা কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্রের আদর্শকে মেনে চলেন।
তাদের অনেক ত্রুটি থাকতে পারে, তাও অনেকটা তারাই বেশি নাম্বার পেতে পারে। এমনি মানুষও মানতে পারে, অনেক অনেক আমলা রয়েছে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে, যে আমলারা তারা ঘুষ নিতে চান না, টাকা নিয়ে কাজ করতে চান না, তবু তাদের নিতে হয়, পুলিশকেও নিতে হয়। সব পুলিশ খারাপ নয়, সব পুলিশ একটা পলিটিক্যাল চাপে পড়ে অন্যায় কাজ করতে হয় তাদের। সুতরাং সেটা সামগ্রিকভাবে সিস্টেমের ত্রুটি। সেই সিস্টেমের মধ্যে থেকে সে যদি করাপশনের সঙ্গে যুক্ত না হয়, তার ফ্যামিলি ভ্যানিশ হয়ে যাবে। সুতরাং সেই জায়গাগুলো আলাদা। সুতরাং গণসংস্কৃতির বিকাশ, গণসংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, মানুষের মধ্যে একটা সমাজতান্ত্রিক গণতন্ত্র সম্পর্কে মানুষের বিশ্বাস, অনুভূতি, আবেগ, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, এগুলি গড়ে তুলতে হবে। এইটাই হচ্ছে গণসংস্কৃতি, এবং সব মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে। কিন্তু আমাদের দেশে উদারনৈতিক গণতান্ত্রিক কাঠামোতে, সব দেশেই শাসক শ্রেণীর ভাবধারা, শাসক শ্রেণীর সংস্কৃতি, সম্পদশালী মানুষের সংস্কৃতি, সেইটাকে ফলাও করে প্রচার করে সাধারণ মানুষের মধ্যে দেওয়া হয়। সাধারণ মানুষ সেইটাই ফলো করুক, যাতে শাসক শ্রেণীর ভুল ত্রুটি না ধরে সাধারণ মানুষ। সুতরাং শাসক শ্রেণী যে দুর্নীতি করছে, এটার দিকে না তাকিয়ে শাসক শ্রেণীকে সাপোর্ট করা, এ সংস্কৃতি গড়ে তোলা হয় উদারনীতি গণতন্ত্রে। নেক্সট, ধর্মনিরপেক্ষতার আদর্শ। দেখো, পুঁজিবাদী রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারত তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না, ভারত তো সমাজতান্ত্রিক গণতন্ত্র না, উদারনৈতিক গণতন্ত্র দেশ, বুর্জোয়া গণতান্ত্রিক দেশ ভারতের পঞ্চম স্থান অর্থনীতিতে, সামরিকে চতুর্থ স্থান বিশ্বে। এটা খুব ভালো কথা, কিন্তু ভারতের সাধারণ মানুষের কি অবস্থা? ভারতের ধনবৈষম্য তো বাড়ছে নাকি? এটা কি ভাবছে? প্রতিটা পুঁজিবাদী রাষ্ট্র শুধু যুদ্ধ খেলা, অন্য দেশবিরোধী জনমত তৈরি করা, কৃত্রিমভাবে সেই মৌলবাদী শক্তির মাধ্যমে ধর্মনিরপেক্ষতার নামে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া, এও হতে পারে। আর মৌলবাদীরা সরাসরিভাবে ধর্মীয় রাজনীতি করে। এটাও সাধারণ মানুষের পক্ষে খারাপ। ধর্ম প্রত্যেকটা মানুষের বিবেকের ব্যাপার, অন্তরের ব্যাপার। এর জন্যে ধর্মীয় রাষ্ট্রের প্রয়োজন হয় না। এর জন্যে আর ধর্মনিরপেক্ষ হতে গেলে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেই কিন্তু ধর্মনিরপেক্ষ হওয়া যায় না। মুখে ধর্মনিরপেক্ষ, কাজে ধর্মনিরপেক্ষতা নয়। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না। আজকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আজকে পাঠ্যপুস্তক ধর্মনিরপেক্ষ না, পলিটিক্যাল কালচার ধর্মনিরপেক্ষ নয়, শাসক শ্রেণীর রোল ধর্মনিরপেক্ষ নয়, প্রশাসনে যারা আছেন তাদের চরিত্র ধর্মনিরপেক্ষ নয়। কিসের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? তাই আজকে আমরা বলবো যে সমাজতান্ত্রিক গণতন্ত্রে প্রকৃতপক্ষে গণতন্ত্র, এখানে সমাজতান্ত্রিক গণতন্ত্রকে যারা বিশ্বাস করেন তাদের কাছে দুটো জাতি, একটা হলো শোষক আর একটা হলো শোষিত, একটা অত্যাচারী একটা অত্যাচারিত, একটা প্রলেতারিয়েট একটা হলো বুর্জোয়া মালিক, শিল্পের মালিক ধনী, একটা মূলধনী শ্রেণী আর একটা হলো সর্বহারা মেহনতি মানুষ, উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, একটা উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী। এই দুটো সেন্সে, এই দুটো ভাগে সমাজতান্ত্রিক গণতন্ত্র বিভাজন করে মানুষকে। সুতরাং এখানে ধর্ম নিয়ে কোনো মাতামাতি হয় না। ধর্মকে আফিং হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিশ্বে যত গণ্ডগোল হচ্ছে, ধর্ম নিয়েই বেশি গণ্ডগোল হচ্ছে। ধর্মকে কাজে লাগাচ্ছে, তাই প্রত্যেক দেশের জনগণ উত্তেজিত হয়েছে ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে। এই উত্তেজিত হওয়া তারা অজ্ঞতার পরিচয় দেয়, সোশ্যালিস্ট ডেমোক্রেসিতে এটা প্রশ্রয় দেওয়া হয় না। এখানে সোশ্যালিস্ট ডেমোক্রেসি যদি প্রতিষ্ঠিত হয়, সেখানে প্রকৃত ধর্মনিরপেক্ষতার আদর্শ কার্যকরী হবে। তার কারণ সেখানকার শাসক যারা থাকবেন, শাসন কার্যে যারা থাকবেন, সেখানকার জনগণ তারা ভাববেন তারা সবাই মানুষ। বিভিন্ন ধর্ম আছে, আজকে বিভাজন হয়ে গেছে মানুষের মধ্যে। একদিন তো মানুষের মধ্যে ধর্মের বিভাজন ছিল না। বিভিন্ন ধর্মীয় নেতা তারা আবির্ভূত হওয়ার পরে বিভিন্ন ধর্ম নাম হয়েছে। নাম কে দিয়েছে? প্রকৃতির থেকে এসছে, না ভগবান দিয়েছে, না আল্লাহ দিয়েছে? এটা সবটাই হলো একটা শ্রেণীর
কিছু অবতার ভালো কাজ করেছে, তাদের নামে প্রচার হয়েছে, সেই ধর্ম পালন করুক। তাহলে ধর্ম যার যার তার তার বিবেকের ব্যাপার, বিবেকের স্বাধীনতা অনুযায়ী। সুতরাং সমাজতান্ত্রিক গণতন্ত্রের ধর্মনিরপেক্ষতা যে আদর্শ, সেটা কিন্তু বাস্তবে রূপায়িত হয়। 13 নম্বর, ব্যাপক গণনিয়ন্ত্রণ। জনগণকে সমাজতান্ত্রিক গণতন্ত্রে নিয়ন্ত্রণ করা হয়। স্টেট কন্ট্রোল থাকবে সমাজতান্ত্রিক গণতন্ত্রে। স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার, সেটা কিন্তু গণতান্ত্রিক সমাজতন্ত্রে নয়। স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার, এটা পুঁজিবাদে, এটা উদারনীতি গণতন্ত্রে, সামন্ততান্ত্রিক রাজতন্ত্রে, দাস ব্যবস্থাতে, স্লেভ সিস্টেমের স্টেটে স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার। কিন্তু এ রাষ্ট্র, সমাজতান্ত্রিক গণতন্ত্রের রাষ্ট্র হচ্ছে সর্বহারা শ্রেণীর রাষ্ট্র, খেটে খাওয়া মানুষের রাষ্ট্র। আর খেটে খাওয়া মানুষ হলো জনগণ, সর্বহারা শ্রেণী হলো জনগণ। তাহলে এর উপরে নিয়ন্ত্রণ নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করছে। গণনিয়ন্ত্রণ, রাষ্ট্রটাই তো গণ, রাষ্ট্রটাই তো জনগণ। রাষ্ট্র কনসেপ্ট, রাষ্ট্রকে চোখে দেখা যায় না, এটা বিমূর্ত বিষয়। রাষ্ট্রকে যারা পরিচালনা করে মূর্ত, সরকার, গভর্নমেন্ট। আর সমাজতান্ত্রিক গণতন্ত্রে সবাই তো সরকারে অংশ নিচ্ছে না। সমাজতান্ত্রিক গণতন্ত্রে রিকল করতে পারে কোনো ব্যক্তি। আজকে আজকে যদি তোমরা ভাবো জিনপিংকে উদাহরণ দাও, তাহলে ভুল করবে। জিনপিং এক না এক তান্ত্রিক শাসক, হিটলার মুসলিনির মতো, কিম জং হিটলার মুসলিনির মতো। আবার ডেমোক্রেটিক সিস্টেম, রাশিয়া পুতিন এক না এক তন্ত্রের মতো। এটা কিন্তু জনগণকে পরোয়া করে না, জনপ্রতিনিধিদেরও পরোয়া করে না। চীনে রিকল হয় কি? রিকল হয় না। তাহলে কোথায় সমাজতন্ত্র? তাই আমাদের বইগুলিতে সাম্যবাদী চীন, সাম্যবাদী চীন কথাটা লেখাটাই হচ্ছে ব্যাকরণে ভুল। বিভিন্ন লেখক আমাদের বাংলা মিডিয়ামে ওরা দেখি, আবার চীন কমিউনিস্ট কান্ট্রি বলে, ইংরেজিতেও আমরা দেখি, ভুল কথা। কমিউনিজম সোশ্যালিজম আলাদা, এর উপরে আমি ভিডিও করবো আলাদা করে। যাই হোক, আমরা ব্যাপক গণনিয়ন্ত্রণে থাকে। 14 নম্বর, সর্বহারার আন্তর্জাতিকতা। আন্তর্জাতিকতা মানে কি? সর্বহারার আন্তর্জাতিকতা মানে কি? আমেরিকার শ্রমিক, আমেরিকার শ্রমিক, ইংল্যান্ডের শ্রমিক, ভারতের শ্রমিক ও বাংলাদেশের শ্রমিক, সমস্ত শ্রমজীবী মানুষের স্বার্থ এক, তারা শোষিত বঞ্চিত। পৃথিবীর সমস্ত দেশের শ্রমজীবী মানুষের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলতে হবে। আর এই জায়গায় থেকে আন্তর্জাতিকতাবাদ সৃষ্টি হবে। কোনো প্রত্যেকটা দেশে যদি শ্রমজীবী মানুষ ক্ষমতায় আসে, তাহলে এক দেশ আর এক দেশের উপর বিদ্বেষ পোষণ করবে না, এক দেশ আর এক দেশকে আক্রমণ করতে উদ্যত হবে না। সমস্যা আসতে পারে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যা আসবে। কিন্তু আজকে পুঁজিবাদ বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষকে খণ্ড বিখণ্ড করে তুলছে। নিজেদের দোষ ঢাকার জন্যে বিরোধী জনমত, আজকে ভারত বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির জন্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সাধারণ মানুষকে বুঝতে হবে মৌলবাদের ফাঁদে পড়ব না। আর গণতন্ত্রের নামে ভেগধারী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেয় বিরোধী জনমত, উগ্র মানসিকতা সৃষ্টিকারী সরকারেরও আমরা সমর্থন করব না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, একটা মানবিক রূপ আমাদের মধ্যে থাকবে। তা আন্তর্জাতিকতাবাদ, শ্রমজীবী অর্থাৎ সর্বহারা মেহনতি মানুষের আন্তর্জাতিকতা। পৃথিবীর কোনো দেশের শ্রমিকরাই অপর দেশের শ্রমিকদের শত্রু ভাববে না। তারা ক্লাসের দিক দিয়ে এক। আমেরিকার শ্রমিক, ভারতের শ্রমিকের স্বার্থ এক। তাই তো মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, দুনিয়ার মজদুর এক হও। দুনিয়ার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের স্বার্থ এক, তাই এদের এক হইতে হবে। দেশে দেশে সার্বভৌমত্বের বেড়া আছে, ভূখণ্ডের সীমানা আছে।
এই কথা তুমি ভাবতে হবে যে এটা যেদিন বুঝতে পারবে সাধারণ মানুষ, তাহলে বিনা কারণে, বিনা প্ররোচনাতে, প্ররোচনার ফাঁদে পড়ে একটা বিরোধী জনমত গড়ে তোলার চেষ্টা করা হয়। এখানে কিন্তু সেটা করা হয় না। অপরের গঠনমূলক মনোভাব, গঠনমূলক দৃষ্টিভঙ্গি, গঠনমূলক পলিটিক্যাল কালচার যদি হয়, সেটা আমার সমর্থন করতে অসুবিধা কোথায়? তাই আজকে এই আন্তর্জাতিকতাবাদ, পুঁজিবাদী ব্যবস্থার যে আন্তর্জাতিকতাবাদ, এটা একটা ঠুনকো আন্তর্জাতিকতাবাদ। সন্ত্রাসবাদ দমনের নামে অর্থনৈতিক আধিপত্য বিস্তারের প্রবণতা, মানবাধিকার রক্ষার নামে নয়া সাম্রাজ্যবাদ কায়েম করা, আর্থিক আধিপত্য বিস্তার করে রাজনৈতিক সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার প্রক্রিয়া, এটা কিন্তু ক্যাপিটালিজমে চলছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে সন্ত্রাসবাদ সৃষ্টি, রমরমা, আজকে বিচ্ছিন্নতাবাদ, আজকে সাম্প্রদায়িকতাবাদ, আজকে উগ্র জাতীয়তাবাদ, এর সৃষ্টির মূলে প্রত্যেকটা দেশের শাসক শ্রেণী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী। সন্ত্রাসবাদ সৃষ্টি কে করেছে? পুঁজিবাদী রাষ্ট্রের নেতা ইউএসএ সৃষ্টি করেছে। আজকে আবার দমনের কথা বলছে। আজকে দমন করা প্রয়োজন, দমনের কথা বলছে। উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদ কে সৃষ্টি করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার হয়েছে। তাহলে তখন তো ভাবেনি কো। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যখন এই সন্ত্রাসমূলক কার্যকলাপে সাহায্য করেছে ধর্মীয় সন্ত্রাসবাদকে। তাই হচ্ছে অশুভ শক্তি, হ্যাঁ, এই যে বিভাজন, সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী, জনগণের মধ্যে বিভাজন, সর্বহারা আন্তর্জাতিকতাবাদে স্বীকার করা হয় না, এবং সেটা সমাজতান্ত্রিক গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য। 15 নম্বর, সমগ্র জনগণের গণতন্ত্র। এই গণতন্ত্র এত আলোচনার পরে আমরা বুঝতে পারলাম যে সমাজতান্ত্রিক গণতন্ত্র হচ্ছে সমস্ত মানুষের গণতন্ত্র, সমস্ত মানুষের অধিকার, সমস্ত মানুষের স্বাধীনতা এখানে পেয়ে যাবে। সুতরাং এই গণতন্ত্র হচ্ছে জনগণের গণতন্ত্র। যাই হোক, ভিডিও বড় হয়ে গেল, তোমরা ধৈর্য ধরে দেখবে। এরপরে আমি এখানে মার্ক্সবাদী যে ভিউ, এখানে আমাদের তত্ত্ব, হ্যাঁ, এই তত্ত্বের অ্যাপ্লিকেশনও আছে। যদি আমরা প্রত্যেকেই নিঃস্বার্থ হতে পারি, শাসক জনগণ প্রত্যেককেই নিঃস্বার্থ হতে হবে, কম বেশি এইটা করা খুবই কঠিন। তবু আমি তাত্ত্বিক বিষয় নিয়ে তোমাদের আজকের ভিডিওতে এই বিস্তারিত আলোচনা করলাম, এই বলে আমি শেষ করছি।